আমরা আরেকটু দেখি, লাইক তোমাদের স্টুডেন্ট সার্ভিস 30, 40, 50 হলে তারপর আমরা ক্লাস স্টার্ট করব। আচ্ছা, আমরা মনে হয় শুরু করতে পারি। আচ্ছা, তো আমরা যে টপিকটা পড়ছি, মানে যে স্ট্রেস যে ছিল সেটা পড়েছি আমরা, ঠিক আছে? তোমরা কি শুনতে পাচ্ছো? হ্যালো? স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, এখন কি কেটে কেটে আসতেছে? মানে নেটওয়ার্কের মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গেছিল। স্যার এখন স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যদি প্রবলেম হয় শুনতে তাহলে সাথে সাথে আমাকে বলবা, ঠিক আছে? নাহলে তো আমি বুঝবো না, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের যে জিনিসটা ছিল যে আমাদের কিছু আগে হচ্ছে স্ট্রেস এবং আচ্ছা, তোমরা কি কথা শুনতে পাচ্ছো? মানে ক্লিয়ারলি কোনো প্রবলেম হচ্ছে না তো? স্যার এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, নেটওয়ার্কের আসলে প্রবলেম করতেছে ইদানিং, কেন করতেছে বুঝতেছি না। জি স্যার, আচ্ছা, আমাদের ওইদিকে স্যার গতকালকে থেকে অনেক প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মানে সব আমরা যারা একসাথে এখানে ক্লাস নেই সবারই মোটামুটি প্রবলেম হচ্ছে, তো বুঝতে পারতেছি না কেন। মনে হয় সার্ভারে বা হচ্ছে কোনো সাবমেরিন কেবলে কোনো কাজ করতেছে কিনা। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের যে জিনিসটা হচ্ছে, এর আগে আমরা একটা টপিক দেখেছিলাম যে হুকস ল, যেটা সেটা তো অলরেডি আমরা জানি। তো এরপরেও যদি বলার থাকে তাহলে সেটা বলবো আমরা, যেটা হচ্ছে গত ক্লাসে আমরা হুকস ল সম্পর্কে পড়ছিলাম। সেখানে আমরা একটা জিনিস দেখছিলাম যে ইলাস্টিক লিমিট বলতে একটা পয়েন্ট পড়ছিলাম, যেটা যে ইলাস্টিক লিমিট পর্যন্ত
হুকস ল বলছে যে ইলাস্টিক লিমিট পর্যন্ত কোনো ম্যাটেরিয়ালের জন্য আমার হচ্ছে স্ট্রেসটা হচ্ছে স্ট্রেইনের প্রপোর্শনাল। এই রোল 220। ওকে, সো আমরা বলছিলাম যেটা হচ্ছে যে হুকস ল অনুযায়ী আমরা বলছিলাম যেটা হচ্ছে যে ইলাস্টিক লিমিট পর্যন্ত আমাদের যে কোনো ম্যাটেরিয়ালের জন্য যদি সেটা ডিফর্মেবল হয় তাহলে স্ট্রেসটা হচ্ছে স্ট্রেইনের প্রপোর্শনাল। তো এটা অ্যাকচুয়ালি আমাদের এই রিলেশনের শুরুটা এখান থেকে শুরু হয়েছে, তারপরে আমরা আরো রিসার্চ করছি, আমরা অনেক বেশি ডেভেলপমেন্ট করছি ম্যাটেরিয়াল সায়েন্সে। এরপরে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আলটিমেট একটা স্ট্রেস স্ট্রেইনের একটা রিলেশন পাইছি। তো অ্যাকচুয়ালি এই রিলেশনটা কেন দরকার? কারণ হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়াল যখন আমরা স্ট্রাকচারাল ডিজাইন করব তখন শুধুমাত্র যে আমরা স্ট্রেংথ নিয়ে কাজ করব এমন কোনো কিছু না। যে হ্যাঁ, একটা ম্যাটেরিয়াল বেশি শক্তপোক্ত আছে, বেশি হার্ড এই ম্যাটেরিয়ালটা, তাহলে এটা দিয়ে আমরা মেশিন ডিজাইন করি বা বানাই, তাহলে হয়তো বা আমাদেরটা সবচেয়ে বেশি ডিউরেবল হবে, অনেক বেশি স্ট্রেংথি হবে। তো এরকমটা না আসলে। কারণ হচ্ছে আমাদের অন্যান্য কনসার্ন গুলো মাথায় রাখতে হয়। যেমন হচ্ছে কিছু ম্যাটেরিয়ালের হার্ডনেস, টাফনেস, ডাক্টিলিটির কথা আমরা মোটামুটি জানি, নমনীয়তা যেটা, টাফনেস, হার্ডনেস এগুলো আমরা পড়বো। তারপরেও যে জিনিসটা হচ্ছে টাফনেস মানে হচ্ছে একটা ম্যাটেরিয়াল কতটুকু এনার্জি অ্যাবজর্ব করতে পারে সেই জিনিসটা। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের স্ট্রাকচারাল ডিজাইন যখন আমরা করব তখন আমাদের প্রয়োজন হবে। আর এগুলো হচ্ছে কি মানে হার্ডনেস, টাফনেস, ডাক্টিলিটি এগুলো হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি, মানে বৈশিষ্ট্য, ঠিক আছে? তো আমাদের এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো আমরা কিভাবে পাই? অবশ্যই কোনো না কোনো টেস্টের মাধ্যমে পাই। অসংখ্য টেস্ট আছে, এই হার্ডনেস টেস্ট আছে, ইম্প্যাক্ট টেস্ট আছে। তো আমাদের মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট যে টেস্টটা সেটা হচ্ছে আমাদের একটা টেনসাইল টেস্ট আছে, ঠিক আছে? এই টেনসাইল টেস্টটা কি? জাস্ট আমাদের একটা মেশিন আছে, মেশিনের হচ্ছে আমরা টেনসাইল ফোর্স মানে কি, একটা একটা বডিকে যদি আমরা টেনে ধরি তাহলে কি ধরনের ফোর্সটা অ্যাকচুয়ালি পাওয়া যায় সেটা, বা হচ্ছে ওই বডির উপরে কি ধরনের ইম্প্যাক্টটা থাকে, সেটাই হচ্ছে টেনসাইল টেস্ট। তো আমাদের এই টেনসাইল টেস্টটা করতে হয় যাতে করে মানে টেনসাইল টেস্টটা কিভাবে করা হয় সেটা হচ্ছে আমরা একটা ম্যাটেরিয়ালকে এক্সকিউজ মি স্যার স্যার আজকে কি প্রেজেন্ট ডাকা হবে স্যার? হ্যালো, আচ্ছা আমি মিউট করে দিছিলাম। হ্যাঁ, কে কি বলছিলা, কে প্রেজেন্ট ডাকা হবে? আচ্ছা যাই হোক, তো হচ্ছে টেনসাইল টেস্টটা স্যার হচ্ছে, হ্যাঁ আজকে হ্যাঁ বলো। প্রেজেন্ট ডাকা হবে স্যার। কেন প্রেজেন্ট ডাকা হবে কি হবে না এটা তোমার কেন হঠাৎ জানার ইন্টারেস্ট সেটা বলো। স্যার আজকে আর কি 165। বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে স্যার, মানে নেটের কারণে স্যার। আচ্ছা, যখন দেখবো যে পার্টিসিপেন্টস এর সংখ্যা অনেক বেশি তখন আমি মোটামুটি বলবো যে তোমরা চ্যাট বক্সে তোমাদের আইডি গুলো দেওয়ার জন্য, ঠিক আছে? এখন তোমার তো 63 জন আসছো, তো মোটামুটি তো 120 জন থাকে। তো যখন থাকবে তখন মানে ম্যাক্সিমাম যখন আমাদের চ্যাট বক্সে মানে হচ্ছে পার্টিসিপেন্টস থাকবে তখন বলবো, ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম? টেনসাইল টেস্টটা আরেকবার বলেন। আচ্ছা, টেনসাইল টেস্টটা হচ্ছে আমরা এখনো বললি না টেনসাইল টেস্ট অ্যাকচুয়ালি কি। টেনসাইল টেস্টটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালকে যদি আমরা ওই টেনসাইল ফোর্স দেই তাহলে ওই ম্যাটেরিয়ালের মধ্যে কি ধরনের ইফেক্টটা থাকে সেটাই হচ্ছে মানে আমরা যে ধরনের রিলেশন বা প্রপার্টি গুলা পাই সেটাই হচ্ছে আমাদের টেনসাইল টেস্ট, ঠিক আছে? তো জিনিসটা হয় কি, আমরা একটা ম্যাটেরিয়ালকে ধরি, ম্যাটেরিয়ালকে নেই, হয়তো বা ধরা যাক ওটা 1 ফিট লেন্থের কিংবা হচ্ছে 1 সেন্টিমিটার ডায়ামিটারের। তারপরে হচ্ছে মানে আমরা আগে থেকে লেন্থ এবং এরিয়া ধরে নেই। তারপরে হচ্ছে ওই ম্যাটেরিয়ালটাকে একটা মেশিনের ওটা আংটার মতো থাকে দুই সাইডে ধরে মানে হচ্ছে ওটার মধ্যে সেট আপ করতে হয়। তারপরে যখন আমরা হচ্ছে ওইটাকে টেনসাইল লোড দিতে থাকি ওই মেশিনটাতে, মেশিনটা করে কি ওই ম্যাটেরিয়ালটাকে টানতে থাকে দুই সাইড থেকে। তো যত বেশি লোড বাড়াবো আমরা দেখবো যে ওটা বেশি আস্তে আস্তে ইলংগেট হচ্ছে। এই যে লোডের সাথে সাথে যে তার ইলংগেশনের যে রিলেশনটা এটা হচ্ছে এটা আমাদের টেনসাইল টেস্ট, ঠিক আছে? তো টেনসাইল টেস্টটা আমাদের মেইনলি স্ট্রাকচারাল স্টিল যেগুলো আছে সেগুলোর জন্য করা হয়। তো এটা করা হয় একটা মেশিনের মাধ্যমে যে লোড ইউনিভার্স। দিলে কি হবে? লোড দিলে যেটা হবে সেটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে ইলংগেট হবে, টেনসাইল ফোর্স দিচ্ছি না, টেনে ধরতেছি, তো ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে বড় হবে, ঠিক আছে? বুঝতে পারছো? সো জি স্যার।
আমাদের যে টেনসাইল টেস্টটা করা হয় সেটা হচ্ছে ইউটিএম বলা হয়, ইউনিভার্সাল টেস্টিং মেশিনে করা হয়। ঠিক আছে, তোমরা তো নিটার ক্যাম্পাসে বেশি দিন থাকতে পারো নাই, যদি একটু হয়তোবা থাকতা তাহলে ইউটিএমটা দেখতে পারতা হয়তোবা। তবে এটা হচ্ছে কিউসি বিল্ডিং এর নিচতলায় আছে। তোমরা যে সিঁড়ি দিয়ে যে কিউসি বিল্ডিং এর দোতলায় যে যখন উঠবা তখন দেখবা যে সামনে সলিড মেকানিক্স মেশিন ডিজাইন ল্যাব আছে। তো এই ল্যাবের মধ্যে জানলা দিয়ে দেখলেই দেখা যায় যে অনেক বড় একটা মেশিন আছে। ঠিক আছে, ওইটাই হচ্ছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন। তো এই টেস্টিং মেশিনে আমরা মেইনলি টেনসাইল টেস্টটা করি। এটার মাধ্যমে আমরা জানতে পারি আসলে কোন ম্যাটেরিয়াল কতটা আর কি স্ট্রেংথি। ঠিক আছে, তো এটার মাধ্যমে আসলে যে থ্রু দিস টেস্ট অ্যান অবজারভেশন ইজ ডেভেলপ বিটুইন দ্য ইনক্রিজ লোড উইথ দ্য ম্যাটেরিয়াল এলংগেশন, মানে যত বেশি লোড বাড়াচ্ছি আর তার ইলংগেশন কতটুকু হচ্ছে ওটা আমরা একটা রিলেশন পেতে পারি। তো এই টেস্টটা করার জন্য আমাদের কিছু অ্যাজাম্পশন করতে হয়, সেটা হচ্ছে যে স্পেসিমেন মাস্ট বি অফ কনস্ট্যান্ট ক্রস সেকশন। যেই ম্যাটেরিয়ালটা নিব সেটা ক্রস সেকশনটা কনস্ট্যান্ট থাকতে হবে। ম্যাটেরিয়াল মাস্ট বি হোমোজেনাস, মানে হচ্ছে ওই ম্যাটেরিয়াল যেটা আসলে আমরা যদি লোহা নেই সেটা পুরাটাই লোহা থাকতে হবে, কিংবা যদি কপার নেই পুরাটাই কপার থাকতে হবে, এরকম কিছু। দ্য লোড মাস্ট বি এক্সিয়াল, দ্যাট ইজ প্রডিউস ইউনিফর্ম স্ট্রেস। এক্সিয়াল বলতে আমরা ধরো ম্যাটেরিয়ালটা হচ্ছে এরকম একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, তো এক্সিয়াল লোড মানে হচ্ছে এই যে এরকম এক্সিস বরাবর যে লোডটা আমরা দিব সেটা হচ্ছে আমাদের এক্সিয়াল লোড। একটু আঁকা বাঁকা করে দিলে হবে না, ঠিক আছে, এরকম আঁকা বাঁকা করে লোড দিলে হবে না, আমাদের এক্সিয়াল লোড দিতে হবে। ঠিক আছে, তো এইগুলো এই তিনটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন, ধরে নেওয়া হয় যে আমাদের ম্যাটেরিয়াল এই টেস্টের জন্য এইগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, তো এগুলা ছিল আমাদের মোটামুটি টেনসাইল টেস্ট এর মানে হচ্ছে প্রি রিকুইজিট যেগুলো আমাদের অ্যাকচুয়ালি লাগবে। তো টেনসাইল টেস্টটা করার ফলে আমরা যে জিনিসগুলা জানতে সেটা এখন একটু দেখবো। ঠিক আছে, তো আমরা এইখানে কিছু প্রি রিকুইজিটস আরো কিছু বলে নিই, সেটা হচ্ছে আমাদের যে স্ট্রেসের সংজ্ঞাটা কি। অ্যাকচুয়ালি স্ট্রেসটা ছিল অ্যাকচুয়ালি লোড বাই এরিয়া। ঠিক আছে, পিটা হচ্ছে আমাদের লোড, এটা হচ্ছে এরিয়া। ঠিক আছে, আমরা ওই ম্যাটেরিয়ালের উপরে কি ধরনের লোড দিছি সেটার মেজারমেন্ট। এন্ড এই এক্সিসে হচ্ছে আমাদের স্ট্রেইন থাকবে। স্ট্রেইনটা কি, মানে লোড দেওয়ার ফলে তার কতটুকু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ডেল্টা, আর এলটা হচ্ছে তার ইনিশিয়াল লেন্থ। ঠিক আছে, তো এই দুইটা আমরা মোটামুটি আমরা জানি যে স্ট্রেস এটা হচ্ছে স্ট্রেইন আর এটা হচ্ছে স্ট্রেস। ঠিক আছে, এগুলা কি জানি আমরা, স্ট্রেস আর স্ট্রেইন কি জিনিস? জি স্যার। Okay. তো এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে, মানে কি জিনিসগুলো আছে, মানে কেন আমরা টেনসাইল টেস্ট করব, বা কোনো কোশ্চেন কি কারো? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা মানে ডায়াগ্রামটাতে যাই। ঠিক আছে, ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে যে জিনিসটা হচ্ছে আমরা বলছিলাম যে স্ট্রেস আর স্ট্রেইনের মধ্যে রিলেশন করব। ঠিক আছে, তো এখানে দেখো এই এক্সিসে হচ্ছে স্ট্রেস আর এই এক্সিসে হচ্ছে স্ট্রেইন। সো প্রপোর্শনাল লিমিট, প্রথমেই যে জিনিসটা আসবে, আমরা হুকস ল এর কথা একটু মনে করি। হুকস ল বলছিলেন যেটা, হুক বলছিলেন যেটা ইলাস্টিক পর্যন্ত আমাদের হচ্ছে যে ইলাস্টিক লিমিট কোন, যেটা হচ্ছে যে পর্যন্ত ফোর্স দিলে এলংগেট হবে, আবার ফোর্স সরাই নিলে আগের অবস্থানে চলে আসবে। সো ওই লিমিট পর্যন্ত বা হচ্ছে প্রপোর্শন লিমিট যে পর্যন্ত অ্যাকচুয়ালি স্ট্রেস, মানে ইলাস্টিক লিমিটের আগ পর্যন্ত স্ট্রেস এবং স্ট্রেইন হচ্ছে একদম প্রপোর্শনাল থাকবে। সো এই যে লিমিটটা, এই যে এই পর্যন্ত দেখো এই লাইনটা হচ্ছে একটা প্রপোর্শনাল লাইন, তাই না, মানে এক্স আর ওয়াই বরাবর, মানে একদম স্ট্রেট একটা লাইন। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রপোর্শনাল লাইন। সো এই যে অ্যাকচুয়ালি স্ট্রেস আর স্ট্রেইন হচ্ছে আমার প্রপোর্শনাল থাকবে, সো ওই লিমিটটাকে আমরা বলবো প্রপোর্শনাল লিমিট। এই পর্যন্ত দেখা যাবে যে আমাদের স্ট্রেস আর স্ট্রেন একটা, মানে স্ট্রেস যত বাড়াবো আমার স্ট্রেনটাও তত বেশি হবে। আসলে বলতে গেলে কি, যে স্ট্রেস তো আমরা বাড়াই না, আমরা বাড়াই হচ্ছে এই যে পি, মানে লোড। আর ওইটা লোড বাড়াইলে এল। কিটা বাড়ে, এটার সাথে ইলংগেশনটা বাড়ে। সো এটাকে যেহেতু আমরা হচ্ছে এরিয়া আর এই যে লেন্থ এটা তো কনস্ট্যান্ট ধরে নিছি ইনিশিয়ালি, সো দ্যাটস ওয়াই আমরা যত পি বাড়াবো তত ডেল্টা বাড়বে। সো দেখা যাবে যে যদি 2 নিউটন দেই, যদি ইলংগেশন 2 মিটার হবে, আবার ধরলাম যে 5 নিউটন দিলাম তাহলে ইলংগেশন 5 মিটার হবে। তার মানে কি, স্ট্রেস আর স্ট্রেন প্রপোর্শনাল। সো এই যে রিলেশনটা, এটা যে পর্যন্ত যাবে এই প্রপার্টিটা সে পর্যন্ত হচ্ছে আমাদের প্রপোর্শনাল লিমিট। সো আমরা এই পর্যন্ত গেলাম। ঠিক আছে, এই পর্যন্ত আরো কিছু ব্যাপার হুকের সাথে যে জিনিসটা আসে সেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিটের এই পর্যন্ত। আমরা যদি লোডটাকে সরায় নেই, মানে পি বাড়ায় নিই আবার হঠাৎ কমায় দিলাম, তাহলে হচ্ছে
সে আবার একটু হয়তোবা লেন্থটা হচ্ছে বেড়ে গিয়ে আবার অটোমেটিক্যালি কমে যাবে। ঠিক আছে, তো ইলাস্টিক লিমিটটা হচ্ছে কি এটার একটু উপরে থাকবে ইলাস্টিক লিমিট, এই পয়েন্টটা। এই ইলাস্টিক লিমিটের উপরে যদি আমি কোনো ফোর্স দেই তাহলে যে জিনিসটা হবে, আগে কি হতো, ফোর্স দিলে সেই ইলংগেট হতো, ফোর্স সরায় নিলে সে আগের অবস্থাতে আসতো। কিন্তু ইলাস্টিক লিমিটের পরে যে যতই ফোর্স দেই না কেন সে আর আগের অবস্থানে ফিরে আসবে না। সো এই পর্যন্ত তার যে জিনিসটা হচ্ছে ইলাস্টিক প্রপার্টি এই পর্যন্ত ছিল, এরপরে সে আর ইলাস্টিক থাকবে না। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের ইলাস্টিক লিমিট। সো ইলাস্টিক লিমিটের ব্যাপারটা হচ্ছে বিয়ন্ড দিস পয়েন্ট দ্য ম্যাটেরিয়াল উইল নট রিগেইন ইটস অরিজিনাল শেপ হোয়েন ইট ইজ আনলোডেড। মানে আনলোড করার ফলে সে আর আগের অবস্থানে চলে আসবে না। সো এরপরে একটা মজার ঘটবে। সো এই পর্যন্ত দেখো যে আমার কার্ভটা কিন্তু একটা ভার্টিক্যাল কার্ভ ছিল। আচ্ছা, এটা কে? জুবায়ের গেমিং ওয়ার্ল্ড, এটা কি? মেইল পাঠাইছে, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার কাছে জয়েন করতে পারতেছি না। রোল নাম্বারও তো সে দেয় না। স্যার 286 ওইটা ওর রোল নাম্বার। সে মনে হয় ভুল লিংকে জয়েন করছে। কেউ একজন তাকে হচ্ছে, তোমরা যারা জয়েন করছো তারা পারলে একটু তাকে লিংকটা দাও যাতে করে সে জয়েন করে। ঠিক আছে, সে হয়তো বা অন্য আরেকটা লিংকে জয়েন করছে যেখানে দেখাচ্ছে যে দ্য মিটিং হ্যাজ নট স্টার্টেড ইয়েট। বুঝতে পারছো? তোমাদের এখন আমি মেইল, এখান থেকে তো আমি মেইল পাঠাতে পারতেছি না, সো তোমরা কেউ একটু মেসেঞ্জারে দিয়ে দাও। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এই ইয়েল পয়েন্ট এখন যেটা যাচ্ছি আমরা, সেই জিনিসটা হচ্ছে এত পর্যন্ত হচ্ছিল যে যত আমরা লোড পাচ্ছি তত হচ্ছে আমার ইলংগেশনটা বাড়তেছে। ঠিক আছে, এখন ধরো তুমি 5 নিউটন দিলা, তার ইলংগেশন 5 সেন্টিমিটার হলো। 10 নিউটন দিলা, তার ইলংগেশন 10 সেন্টিমিটার হলো। মানে হচ্ছে যত লোড বাড়াচ্ছ তার হচ্ছে ইলংগেশনটাও তত বাড়তেছে। কিন্তু এখানে ইল পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে তোমার এই লোডের ভ্যালুটা এত বাড়াতে হবে না, বা লোডের ভ্যালু বাড়াইতে হবে না, কিন্তু তার ইলংগেশনটা অটোমেটিক্যালি হইতেই থাকে। লাইক ওই যে বললাম যে 10 নিউটন লোড দেওয়ার ফলে তার ইলংগেশন হলো 10 সেন্টিমিটার। কিন্তু একটা এইভাবে আস্তে আস্তে বাড়ানোর ফলে দেখা গেল যে ধরলাম যে 15 নিউটন লোড দিচ্ছি কিন্তু তার 15 সেন্টিমিটার হলো। ওকে, মানে হচ্ছে তার ইলংগেশন। কিন্তু এরপরে 15 নিউটনে আমি থেমে গেলাম। ঠিক আছে, মানে হচ্ছে আমি আর লোড দিব না, কিন্তু দেখা যাবে যে ইলংগেশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে 16, 17, 18 ওই একই লোডে। ঠিক আছে, কারণ হচ্ছে এই জিনিসটা দেখো, এখানে কার্ভটা দেখো যে এইখানে এই পর্যন্ত কিন্তু আমার লোডের ভ্যালুটা আমরা বাড়াইছি আস্তে আস্তে। ঠিক আছে, কিন্তু এইখানে যে কি হয়েছে, লোডের ভ্যালুটা কিন্তু আমার আগের মতো আর বাড়েনি। এখানে মোটামুটি বলা যায় যে একটা কনস্ট্যান্ট লাইন, মানে হরাইজন্টাল একটা লাইনের মতো আসছে। হরাইজন্টাল লাইন মানে কি, এই যে স্ট্রেসের ভ্যালু যেটা, এটাকে আমরা আর বাড়াই নাই। ঠিক আছে, মানে একটা মোটামুটি মতো এই পোর্শন একটা কনস্ট্যান্ট লাইনের মতো আসছে। তো কিন্তু তার কিন্তু এই দিকে কিন্তু ডাটাটা ঠিকই বাড়ছে। তার মানে এইদিকে কি ছিল, এই যে ইলংগেশনটা ছিল। ঠিক আছে, তো এই ইল পয়েন্টটা হচ্ছে যে এখানে আমরা লোডটাকে ইনক্রিজ করব না, কিন্তু ইলংগেশন ঠিকই হবে। বোঝা গেছে? ইল পয়েন্টটা কি বোঝা গেছে তোমাদের? ইএল পয়েন্টটা আবার বলেন। আচ্ছা, ইল পয়েন্টটা হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি আমাদের যে লোডটাকে আমরা ইনক্রিজ করতেছি না, কিন্তু আমাদের ইলংগেশন ঠিক মতো মানে হচ্ছে অটোমেটিক্যালি বাড়তে থাকবে। ওকে, যে লাইক আমি 15 নিউটন যখন লোড দিছিলাম, 15 সেন্টিমিটার সে ইলংগেট হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এরপরে আমি লোড বাড়াচ্ছি না, 15 নিউটনে রাখছি, কিন্তু তার ইলংগেশনটা 16, 17, 18 এইভাবে আস্তে আস্তে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। বোঝা গেছে? কে যেন কোশ্চেন করছিলা? কে কোশ্চেন করছিল যেন? আমি বলছিলাম যে স্যার এক্ষেত্রে অতিরিক্ত করা লাগবে না? বুঝি না। স্যার এই ক্ষেত্রে ইল্ড পয়েন্টের ক্ষেত্রে অতিরিক্ত ফোর্স অ্যাপ্লাই করা লাগবে না? না, ইল পয়েন্ট মানে হচ্ছে সেই পয়েন্টটা যেখানের পরে আসলে আমাদের লোড তেমন বাড়াতে হচ্ছে না, কিন্তু আমাদের ইলংগেশনটা একাই হচ্ছে, ওইভাবেই হবে। লোড বাড়াবো না, কিন্তু সেই ইলংগেট হয়ে যাবে। বুঝতে পারছো? মানে স্যার পার্মানেন্ট চেঞ্জ হবে কোনো লোড, মানে স্যার লোড ছাড়াই, ফোর্স ছাড়াই? ফোর্স তো দিতেই হবে। ফোর্স যে বললাম যে 15 নিউটন আমি কনস্ট্যান্ট ধরেই রাখছি,
ঠিক আছে, মানে আস্তে আস্তে বাড়াচ্ছিলাম, 5 দিলাম, তারপর 10 দিলাম, 15 দিলাম। তো দেখতেছি যে সেখানে সে লোড দেওয়ার ফলে তার ইলংগেশনটা বাড়তেছিল, কিন্তু একটা পর্যায়ে যে আমি আর লোডটাকে দিচ্ছি না। একটা জিনিস খেয়াল করবা, যে যখন হচ্ছে ধরো তুমি যদি একটা স্টিলের কথা চিন্তা করো, সেটাকে যখন প্রথম দিকে যখন হচ্ছে তুমি সেটাকে একটু লেন্দি করতে যাবে, তো প্রথম দিকে কিন্তু তোমার খুব বেশি ফোর্স দিতে হবে, কিন্তু একবার যদি সে বাড়া শুরু করে, তাহলে কিন্তু হচ্ছে ওই সময় এত বেশি লোড দেওয়ার প্রয়োজন হবে না। ঠিক আছে, ওই পয়েন্টটাই হচ্ছে আমাদের রিল পয়েন্ট। ঠিক আছে, মানে সে হচ্ছে এখানে পুরোপুরি প্লাস্টিক ম্যাটেরিয়াল পরিণত, প্লাস্টিক প্রপার্টি তার নাই। বুঝা গেছে? জি স্যার, মানে স্যার হচ্ছে ইয়া আমরা কোনো ফোর্স আগে দিছি, কিন্তু স্যার হুম। এই ইল্ড পয়েন্টটাতে ফোর্স দিচ্ছি না, কিন্তু স্যার এটা বাড়ছে, হ্যাঁ, পার্মানেন্ট ফোর্স চেঞ্জ দিচ্ছি না হচ্ছে। তা না, মানে ফোর্স ইনক্রিজ করতেছি না, ফোর্সের পরিমাণটা ইনক্রিজ করতেছি না, আগের পরিমাণে ফোর্স দিচ্ছি। কিন্তু তার এতক্ষণ কি হয়েছে যে 5 নিউটন ফোর্সের জন্য সেন্টিমিটার, 10 নিউটন ফোর্সের জন্য 10 সেন্টিমিটার, মানে প্রপোর্শনাল ছিল মোটামুটি। কিন্তু 15 নিউটন ফোর্স দেওয়ার ফলে দেখা গেল যে সে 15 সেন্টিমিটার হওয়ার কথা, 20 নিউটন দেওয়ার ফলে 20 সেন্টিমিটার হওয়ার কথা। কিন্তু তা না হয়ে দেখা যাচ্ছে যে আমরা 15 নিউটন ফোর্স দেওয়ার ফলে কিছু লিমিট পর্যন্ত সে মোটামুটি অটোমেটিক্যালি, যে এই লিমিট পর্যন্ত মোটামুটি সে অটোমেটিক্যালি লোড কিন্তু আমরা এই পর্যন্ত বেশি বাড়াই নাই। ঠিক আছে, কিন্তু সেই লঙ্গিত কিন্তু অনেক বেশি করছে। বোঝা গেছে ব্যাপারটা? ইল পয়েন্ট হচ্ছে এটা। জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এই পর্যন্ত এই 3টা পয়েন্ট ছিল, যে ইলাস্টিক লিমিট, প্রপোর্শনাল লিমিট আর ইল পয়েন্ট। তো ইল পয়েন্টের পরে যে জিনিসটা আমরা যেহেতু আমরা টেস্ট করতেছি, তার মানে কি আমরা লোড দিলাম না, সে বাড়তেছে। তো যাই হোক, আমাদের ব্যাপারটা হচ্ছে ম্যাটেরিয়ালটা যতক্ষণ না পর্যন্ত আস্ত আছে, মানে ফ্র্যাকচার হয় নাই, তখন পর্যন্ত আমরা লোড বাড়াইতেই থাকবো। রুল 187 কিছু বলবা? না স্যার, ভুলে স্যার ট্যাপ করেছি। আচ্ছা, ঠিক আছে, সরি স্যার। না ইটস ওকে। তো এরপরে যেটা হচ্ছে ইল পয়েন্টের পরে আমরা কি চিন্তা করলাম, যে আমরা আরো লোড বাড়াবো। ঠিক আছে, তো এই পর্যন্ত কি ছিল, আমাদের লোডটা তেমন বাড়াইতে হয় নাই, বাট হচ্ছে ইলংগেশন হয়েছে। তো ইল পয়েন্টের পরে আমরা যে জিনিসটা চিন্তা করলাম, আমরা লোডটা কিছুটা বাড়াবো। সো লোড বাড়ালে কি হবে, তার এই মানে হচ্ছে পি এর ভ্যালুটা যত বাড়াবো, আমাদের ইলংগেশনটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এদিকে দেখো যে পি যত বাড়াইছি, ইলংগেশনটাও বাড়ছে। তো এখানে এমন একটা পয়েন্ট আসবে, একদম ফ্র্যাকচার হওয়ার আগের মুহূর্তটা, মানে ভেঙে যাওয়ার আগের মুহূর্তটা। ঠিক আছে, সেইখানে কি হবে, আমার লোডটা থাকবে ম্যাক্সিমাম, আর ইলংগেশনটাও হবে ম্যাক্সিমাম। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমাদের যদি ধরো এইটা একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, এটাকে আমি টানতেছি। তো যদি টানতে থাকি, ম্যাক্সিমাম আমি পি লোড দিলাম, তো সে অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই না? তো অনেক বেশি লম্বা হয়ে যাবে, কিন্তু তার মাঝখানে কি হবে, মাঝখানে কিন্তু সে চিকন হয়ে যাবে। তো একটা পর্যায়ে যখন অনেক বেশি লোড দিয়ে ফেলতেছি, আমার লেন্থটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু তার ডায়ামিটারটা চিকন হয়ে যাচ্ছে। তো এই যে পয়েন্টটা, মানে লোডের ভ্যালু ম্যাক্সিমাম, আমার ইলংগেশনের ভ্যালু ম্যাক্সিমাম, তার মানে কি, এটা আমার কার্ভে একটা হাইয়েস্ট পয়েন্ট। ঠিক আছে, লাইক এখানে আমরা হাইয়েস্ট দেখানোর চেষ্টা করছি। এই আপাতত এই ডটেড লাইন মনে করার কোনো দরকার নাই। তো আমরা এখানে দেখতে চাইলাম যে জিনিসটা যখন লোডের ভ্যালু ম্যাক্সিমাম হবে, আমাদের ইলংগেশনটাও ম্যাক্সিমাম আমরা ধরতেছি, ওই পয়েন্টটা হচ্ছে আমাদের হাইয়েস্ট পয়েন্ট, এবং সেটাকে আমরা বলি আলটিমেট স্ট্রেংথ। ওকে, একটা ম্যাটেরিয়ালের আলটিমেট স্ট্রেংথ মানে সবচেয়ে বেশি শক্তি ওই পর্যায়ে আছে। এরপরে যদি লোড দেই, সে ভাঙা শুরু করবে, ভেঙে যাবে এক্স্যাক্টলি তেমন না, তার ফ্র্যাকচার হওয়া শুরু করবে। বোঝা গেছে? আলটিমেট স্ট্রেংথ হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট অন দা কার্ভ। আলটিমেট স্ট্রেংথ, কারো কোনো প্রবলেম? জি না স্যার। স্যার মানে ইল পয়েন্ট থেকে আলটিমেট স্ট্রেন্থ পর্যন্ত কি এই রিজে মানে এই জোনটা কি স্যার প্লাস্টিক? মানে স্যার আর তো আর ব্যাক করবে না, এটা কি স্যার প্লাস্টিক হবে? হ্যাঁ, ইলাস্টিক পয়েন্টের পরে যেটা যাবে পুরাটাই প্লাস্টিক। ঠিক আছে, ইলাস্টিক লিমিটের আগ পর্যন্ত হচ্ছে সেই ইলাস্টিক ছিল, মানে আগের অবস্থানে চলে আসবে, কিন্তু এরপরে যাই দাও না কেন, সে আর আগের অবস্থানে ফিরে আসবে না। বুঝা গেছে? ইল পয়েন্টও সেখানে। ওকে, সো এরপরে দুইটা একটু কনফিউজ। আলমগীর বলো। স্যার ভেঙ্গে যাবে না তাহলে? স্যার ভেঙ্গে যাওয়ার আগ মুহূর্তে যে অবস্থাটা, ওইটার নাম কি বলবো? এটা হচ্ছে যে আলটিমেট স্ট্রেংথ, মানে তার শক্তি এখন সর্বোচ্চ। ঠিক আছে, তারপরে যদি আমার ধরো তোমার উপর একটা লোড দেওয়া হচ্ছে, ঠিক আছে, তুমি ধরো 100 কেজি মাথায় নিতে পারবা। সো 100 কেজির উপরে যখন 101 কেজি দেওয়া হবে, ধরো তোমার কোমর যাবে ভেঙে। ঠিক আছে, তো তোমার সর্বোচ্চ শক্তি কত?
100 কেজি। স্যার 100 কেজি। সো এইটাই হচ্ছে আমার আলটিমেট স্ট্রেংথ, মানে ম্যাক্সিমাম পয়েন্ট। বোঝা গেছে? জি স্যার। তো এরপর এইটুকু হবে, কারণ হচ্ছে এরপরে যে দুইটা টপিক আছে মানে অ্যাকচুয়াল র্যাপচার স্ট্রেংথ আর র্যাপচার স্ট্রেংথ, এটা একটু কনফিউজিং। সো তোমাদের বলে নিচ্ছি, এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা এটা আগে বলো, এটা বুঝতে হবে, ঠিক স্যার আছে? একটু বলো তানভীর। স্যার ইলাস্টিক লিমিট আর প্রপোর্শনাল লিমিট। স্যার ইলাস্টিক লিমিট হচ্ছে স্যার যতটুকু পর্যন্ত স্যার ইলাস্টিসিটি থাকবে। স্যার দুটো আলাদা কেন হলো স্যার? মানে দুটো তো সেম হওয়ার কথা ছিল না, ইলাস্টিক লিমিট পর্যন্ত প্রপোর্শনাল লিমিট। আচ্ছা, এইখানে হচ্ছে এই যে লিমিটটা, এই ডিস্টেন্সটা খুব একটা বেশি ডিফারেন্স যে তা না, ঠিক আছে? ইলাস্টিকটা হচ্ছে তোমার এর পর্যন্ত, এর আগ পর্যন্ত যতই লোড দাও না কেন সে ডিফ্লেক্টেড হবে, লোড সরে নিলে আগের অবস্থানে চলে আসবে। কিন্তু আবার প্রপোর্শনাল লিমিটটা হচ্ছে এক্স্যাক্টলি ওই লিমিটটা যেখানে স্ট্রেস আর স্ট্রেইন দুইটা প্রপোর্শনাল থাকবে, মানে সমানুপাতিক থাকবে। বোঝা গেছে? মানে সমানুপাতিক মানে হচ্ছে লোড দিচ্ছি সে বাড়তেছে, লোড কমাচ্ছি সে কমতেছে। কিন্তু ইলাস্টিক লিমিট আমাকে ওই পয়েন্টটা নির্দেশ করে যে পর্যন্ত আমি আসলে লোড দিলে সে আগের অবস্থানে চলে আসবে, মানে দুইটা ভিন্ন জিনিস। বোঝা গেছে? জি স্যার। ওকে, তো এরপরে আমরা যাব যে এই পর্যন্ত তো আমরা আসছিলাম ম্যাক্সিমাম স্ট্রেংথ, ঠিক আছে? এরপরে আমরা যাব র্যাপচার স্ট্রেংথে। ওকে, র্যাপচার স্ট্রেংথটা হচ্ছে যে আমরা এখানে দেখো যে আমরা স্ট্রেসটা, আমরা কার্ভটা অ্যাকচুয়ালি কি স্ট্রেস আর স্ট্রেন, ঠিক আছে? তো স্ট্রেসটা অ্যাকচুয়ালি কি আমাদের, সেটা হচ্ছে লোড বাই এরিয়া। তো এরিয়াটা আসলে কোন এরিয়াটা? ওই যে বললাম সার্কুলার যদি সিলিন্ডার ধরি তাহলে এরিয়াটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে? সো ধর আমরা লোড অনেক বেশি দিলাম, দেওয়ার ফলে সে মাঝ বরাবর হচ্ছে চিকন হয়ে গেল, ঠিক আছে? তারপরেও এখানে কিন্তু তার একটা সার্কুলার সেকশন আছে, ঠিক আছে, যে অবস্থানে ছিঁড়ে গেছে। তো এই যে ছিঁড়ে যাওয়ার পরে যে আমার অবস্থানটা, মানে ভেঙে যাওয়ার পরে তারপরে কি হলো, যে ওই এরিয়াটা যত চিকন অবস্থানে চলে আসছে, তাই না? তো এই যে জিনিসটা মানে ভেঙে যাওয়ার ফলে পরে তারপরে যে তার স্ট্রেংথটা, সেইটা হচ্ছে তার র্যাপচার স্ট্রেংথ। এইখানে কি ছিল, এখানে হচ্ছে ভেঙে যাওয়ার আগ মুহূর্তে, ঠিক আছে, তার কি পরিমাণ স্ট্রেংথ ছিল। কিন্তু এই র্যাপচার স্ট্রেংথটা আবার হচ্ছে যে কি বলবো, ভেঙে যাওয়ার পরে যে তার স্ট্রেংথটা আছে সেইটা হচ্ছে তার র্যাপচার স্ট্রেংথ। ওকে, মানে স্যার আমরা হচ্ছে বলো। নামগুলো বলার সাথে সাথে একটু ওটার বাংলাও বলে দিন, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। বাংলা দিয়ে কি করবো, তুমি সেটা বলো আগে। ইঞ্জিনিয়ারিং করতেছো। বুঝতে সুবিধা হবে। র্যাপচার স্ট্রেংথ মানে ব্রেকিং স্ট্রেংথ, ভাঙে যাওয়ার পরে যে স্ট্রেংথটা আছে সেটা। এখন ধরো তোমার, আমি যদি বলি এতক্ষণ স্ট্রেস না বলে আমি আবার বলতাম পীড়ন, পীড়ন স্ট্রেন না বলে বিকৃতি, ইল প্রপোর্শনাল লিমিট, এটার বাংলা কি হবে? সমানুপাতিক মাত্রা। তারপরে হচ্ছে ইলাস্টিক লিমিট, হচ্ছে ইলাস্টিকের বাংলা কি? ইলাস্টিক বাংলা কি আমি ভুলে গেছি। স্থিতিস্থাপক। হ্যাঁ, স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকতার সীমা। তারপরে ইল্ডের বাংলা কি? এগুলা তো আমি স্যার সব না স্যার, মানে কিছু কিছু মানে নতুন গুলো স্যার। আচ্ছা যাই হোক, র্যাপচার মানে র্যাপচার মানে কি, ফ্র্যাকচার, র্যাপচার, ব্রেকিং মানে হচ্ছে ভেঙে যাওয়ার পরে যে অবস্থাটা, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে আমাদের র্যাপচার স্ট্রেংথ, ঠিক আছে? বুঝতে পারছো? এক্স্যাক্টলি ওয়ার্ডটা বাংলায় না বলতে পারলেও হয়তো বা বুঝতে পারছি বাংলায়। বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার। এখন কথা হচ্ছে আমাদের উপরের দিকে দেখো, এইটা হচ্ছে কেন, কারণ হচ্ছে ওই যে একটা কথা একটু আগে বলছিলাম যে যখন আমার এটা ভেঙে যাবে মানে হাইয়েস্ট লিমিট, তারপরে ভাঙা শুরু হলো, তখনও কি তুমি আগের পরিমাণে লোড দিবা নাকি লোডটা কমায় দিবা? মানে স্যার হচ্ছে কমাবো। স্যার কমাবো, কমাই দিব। তাই না? তো যখন আমরা কমায় দিচ্ছি, এই দিকে কি, এদিকে উপরের দিকে কিন্তু লোড, তাই না, এই যে লোডটা। সো যখন আমরা কমায় দিবে, কার্ভটা কি উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? নিচের দিকে যাবে। তার মানে কি, ওই যে ভেঙে যাওয়ার পরে যে জিনিসটা হয়েছে, আমরা তখন তো লোডটাকে বাড়াই নাই, তাই না? কারণ হচ্ছে আমার তো আগের মতো লোড দেওয়ার প্রয়োজন নাই, সে তো ভাঙাই শুরু হয়েছে, তো এই অল্প লোড দিলেও সে ভেঙে যাবে। দ্যাটস ওয়াই এই কার্ভটা হচ্ছে নিচের দিকে চলে যাবে, ঠিক আছে? না আলটিমেটলি আমার এটা হচ্ছে র্যাপচার স্ট্রেংথ। মানে এইটার পরে আর আমার কোনো কার্ভই নেই, এটা আলাদা হয়ে গেছে একদম। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে তোমরা? জি, স্যার। ওকে, সো কিন্তু স্যার এই লাস্টের টুকু একটু বলা যাবে আর একটু? হুম,
এখানে দেখো ম্যাক্সিমাম পয়েন্ট, মানে এই পর্যন্ত ধরলাম যে সে আস্ত আছে আর কি এখন পর্যন্ত। কিন্তু এটার পরে যখন লোড দেওয়া মানে হচ্ছে কি সে ভাঙা শুরু হবে। তো ভাঙা শুরু হওয়া মানে কি, এই যে দিক দিয়ে ধরলাম এরকম একটু ফাটল ধরা শুরু করবে আর কি। অংশ একবারে তো ফেটে যাবে না, তো মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস খুব করলে দেখা যাবে যে সে আস্তে আস্তে ভাঙতেছে। তো যখন আস্তে আস্তে ভাঙা শুরু হবে তখন কি আমি আগের পরিমাণ লোড দিব? না স্যার। দেওয়ার তো প্রয়োজন নাই, কমায় দিব না। তো এই জন্য সে আস্তে আস্তে লোডটা দেখো এইদিকে কমে গেছে, ঠিক আছে। জি এন্ড স্যার। আলটিমেটলি এইটার পরে কিন্তু কোনো কার্ভ নাই, কারণ হচ্ছে সেই দুইটা ম্যাটেরিয়াল কিন্তু পুরো আলাদা হয়ে গেছে। তো আলাদা হয়ে গেলে আমি আর কি ওইখানে কোনো ইয়া পাবো, এই যে আলাদা হয়ে গেছে, টেস্ট করা যাবে? যাবে না। ওকে, তো এইখানে আবার দেখো আমরা ডটেড লাইন দিচ্ছি কিছু, এইটা কেন? ঠিক আছে, এটার নাম আবার দিচ্ছি অ্যাকচুয়াল র্যাপচার স্ট্রেন্থ। এটা কেন? সো এই ব্যাপারটা কি ছিল? ম্যাক্সিমাম পয়েন্ট এটা হচ্ছে ভাঙার পরের পয়েন্ট। এই সময়টুকু কতটুকু? যতক্ষণ ধরে সে ভাঙছে, যতক্ষণ আমি বলতেছি যতক্ষণ সময় ধরে সে ভাঙছে, আস্তে আস্তে ভাঙছে, ঠিক আছে। এমন যদি হয় যে এক্সাক্ট টাইম অফ, আমরা আবার এই জিনিসটা মাপছি কখন, আমরা যে র্যাপচার স্ট্রেনটা কিভাবে মাপবো, এটা হচ্ছে পি বাই এরিয়া, তাই না? যে হচ্ছে লোডটা হচ্ছে ভাঙার মুহূর্তে তার লোড কত ছিল, এরিয়াটা হচ্ছে ভাঙার পরে তার লোড কত ছিল, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা অ্যাকচুয়াল র্যাপচার স্ট্রেনটা হচ্ছে সেই পরিমাণ লোড এবং এরিয়া এক্স্যাক্টলি দ্য টাইম অফ ব্রেকিং, ঠিক আছে। আমাদের এই মেজারটা কিন্তু আমরা করছিলাম ভাঙার পরে, আর এটা হচ্ছে ভাঙার এক্স্যাক্টলি আগে কিছুটা। তো আমরা যে জিনিসটা হবে এক্স্যাক্টলি মানে এট দ্য টাইম অফ ব্রেকিং, মানে মিলি সেকেন্ড ডিফারেন্সও না, যখন ভাঙছে তখনই তার এরিয়া ক্যালকুলেট করতে হবে, তখনই তার লোড ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো এটা ডিফারেন্স মানে হচ্ছে মানে 0 সেকেন্ড, কোনো মিলি সেকেন্ড ডিফারেন্স। ওই সময়ে আমার যে দেখা যাবে যে জিনিসটা, ওই পর্যায়ে আমার লোডের ভ্যালুটা অনেক বেশি থাকবে এবং তার এরিয়ার ভ্যালুটাও অনেক কম থাকবে, ঠিক আছে। মানে হচ্ছে এটা এখনই বোঝা যাবে না, এই নেকিং বিষয়টা এখানে আছে, যে নেকিং এর ব্যাপারটা তোমরা জাস্ট এইটুকু মাথায়, নেকিং এর ব্যাপারটা একটু পরে বলতেছি, তোমরা জাস্ট এইটুকু মাথায় রাখো, যেটা হচ্ছে অ্যাকচুয়াল র্যাপচার স্ট্রেন্থটা হচ্ছে এক্স্যাক্টলি দ্য টাইম অফ ব্রেকিং, তখন আমার ম্যাটেরিয়ালের কি পরিমাণ স্ট্রেংথ ছিল, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল র্যাপচার স্ট্রেন্থ। র্যাপচার স্ট্রেন্থটা তো হচ্ছে ভাঙার পরে কিছু সময় পরে, মানে হচ্ছে ধরলাম যে আমি ভেঙে ফেলছি তখনই সাথে সাথে আমরা মেজার করে ফেললাম, কিন্তু মানে হচ্ছে যখন এক্স্যাক্টলি ভাঙা শুরু হয়েছে তখন যে আমাদের ম্যাটেরিয়ালের যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা হচ্ছে অ্যাকচুয়াল, ঠিক আছে। এখন এই জিনিসটা কিভাবে বের করা যায় বা কিভাবে আমরা ডটেড লাইন দিয়ে অ্যাকচুয়ালি মেজার করলাম, সেটা হচ্ছে আমাদের একটা ইফেক্ট আছে, সেটার নাম হচ্ছে নেকিং, ঠিক আছে। নেকিং ইফেক্টটা আমাদেরকে বাদ দিতে হবে, ঠিক আছে। নেকিং কি সেটা আমরা এখন বলবো, বাট ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্সটা হচ্ছে এই নেকিং ইফেক্ট বাদ দিয়ে আমাদেরকে ধরতে হবে, ঠিক আছে। তো এখন আমরা যাই যে নেকিং এফেক্টটা কি। একটু অনেক ইংরেজিতে এখানে কথা বলা আছে, ইংরেজিতে কথা বলার চেয়ে আমরা একটু বাংলায় বলি, ঠিক আছে। বাংলায় যে জিনিসটা ধরলাম যে আমরা একটা রড, লোহার রডকে আমরা দুই দিক থেকে ফোর্স দিয়ে টানতেছি, তার ডায়ামিটার হচ্ছে 1 সেন্টিমিটার ডায়ামিটার, ঠিক আছে। তো এখন টানতেছি, তো টানার ফলে কি হবে, সে লম্বা হবে এবং তার ডায়ামিটারটা কিন্তু চিকন হওয়া শুরু করবে, তাই না? একদম ম্যাক্সিমাম যখন আমরা লোড দিব, তার লেন্থ হবে ম্যাক্সিমাম, মানে ইলংগেশন ম্যাক্সিমাম, এবং ডায়ামিটারটা হবে মিনিমাম, সবচেয়ে কম, ঠিক আছে। মানে ম্যাক্সিমাম আলটিমেট স্ট্রেংথ যখন ছিল, তো এরপরে যখন আমি আলটিমেট স্ট্রেংথের পরে আরো দিব, সে কি হবে, সে চাপ করে ভেঙে যাবে। সো ভেঙে যাওয়ার ফলে কি হলো, মানে কেন ভেঙে গেছে, ওই যে ডায়ামিটারটা আস্তে আস্তে চিকন হয়ে গেছে, খুব বেশি চিকন হয়ে গেছে। ধরে নিলাম যে একদম 1 সেন্টিমিটার ডায়ামিটারের লোহা ছিল, রড ছিল, সে মানে একটা সুতার মতো চিকন হয়ে গেছে এরকম। তো তারপরে কি হবে, ভেঙে যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে তার একটা ইনার্শিয়া ছিল, জড়তা ছিল। ওই ম্যাটেরিয়ালটা বানানো হয়েছিল 1 সেন্টিমিটার ডায়ামিটার দিয়ে, ঠিক আছে। এই জন্য তার ম্যাটের ভেতরে একটা ইনার্শিয়া চলে আসছে, যে সবকিছুর ইনার্শিয়া থাকে তার আগের অবস্থানে ফিরে যাওয়ার, ঠিক আছে। তো এই যে তার আগের অবস্থানে যে ফিরে যাওয়ার যে টেন্ডেন্সিটা, এইটাকে আমরা বলি রেসিডুয়াল স্ট্রেস, ঠিক আছে। সে আগের অবস্থানে চলে যেতে চাইবে, মানে ধরলাম যে সে চিকন হতে হতে একদম সুতার মতো চিকন হয়ে গেছে, কিন্তু যখন ছিঁড়ে যাবে তখন কি হবে, সে আবার কিছুটা হলেও এরিয়াটা একটু বাড়ায় দিবে। কেন? কারণ তার ডায়ামিটার তো আগে অনেক বেশি 1 সেন্টিমিটার ছিল। সো ছিঁড়ে যাওয়ার ফলে তার ডায়ামিটার 1 সেন্টিমিটার না হলেও সে কিছুটা বড় হয়ে যাবে, ঠিক আছে।
আর যখন বড় হয়ে যাবে তখন আমরা ওই র্যাপচার স্ট্রেনটা মেজার করি, মানে হচ্ছে ছিঁড়ে গেছে তখন ডায়ামিটারটা বেড়ে গেছে, তখন আমরা এই এরিয়াটা মেজার করি, ডায়ামিটার মেজার করি। তো এখন কথা হচ্ছে তখন আমার ডায়ামিটারের ভ্যালুটা কিন্তু বেশি ছিল, মানে হচ্ছে কি বললাম, ছিঁড়ে যাওয়ার পরে এরিয়াটা বেড়ে গেছে, তো ডায়ামিটারের এরিয়াটা বেশি, এই ভ্যালুটা বেশি। তো এখন এরিয়া যদি বেশি থাকে আমার স্ট্রেসের ভ্যালুটা কি কম হবে না বেশি হবে, সেটা বল। স্যার কমে যাবে স্যার। কমে যাবে, ঠিক আছে। এই জিনিসটাই আমরা এই যে র্যাপচার স্ট্রেন্থে সেটা পাবো কিভাবে, এই যে র্যাপচার স্ট্রেন্থ ছিলাম ভেঙে যাওয়ার পরে, মানে তখন তার এরিয়াটা আলটিমেটলি বেড়ে গেছে, তো এরিয়াটা যদি আলটিমেটলি বেড়ে যায় তার সিগমার ভ্যালু কি হবে, কমে যাবে, তাই না? তো এই জন্য এটা নিচে। আর যদি বলি যে এক্সাক্ট টাইমে যখন আমাদের ছিঁড়ে গেছিল ম্যাটেরিয়ালটা তখন তার এরিয়াটা কি ছিল, মিনিমাম ছিল, তো এর ভ্যালু যদি মিনিমাম থাকে তাহলে এই সিগমার ভ্যালুটা কি হবে, ম্যাক্সিমাম থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। সো র্যাপচার স্ট্রেনটা হচ্ছে আমাদের যে ডায়ামিটারটা ছিঁড়ে যাওয়ার ফলে একটু বেড়ে যায় নেকিং ইফেক্টের ফলে, তো তখন হচ্ছে এরিয়াটা বেড়ে যায় যে কারণে আমাদের স্ট্রেসটা কমে যায়, তো এই জন্য এই পয়েন্টটা নিচে। কিন্তু আমার যখন নেকিং এফেক্টটাকে বাদ দেওয়া হয় সেটা হচ্ছে এরিয়াটা মিনিমাম থাকে, আমার স্ট্রেসটা হবে ম্যাক্সিমাম, তো আমরা পয়েন্টটা এইখানে ধরতে পারি, ঠিক আছে? সো এটাই ছিল আমার এই দুইটা পয়েন্ট, যেটা এই দুইটা পয়েন্টের মেইন ডিফারেন্স। এখন বলো কারো কোনো প্রবলেম আছে কিনা। এখানে আমরা নেকেন এফেক্টটাও পড়ছি, যেটা আসলে এখানে বাংলায় বলা আছে যে at a certain point increasing load decreasing diameter the material gets permanent fracture, but due to residual stress the material wants to get to back in its initial diameter, so it try to increase its diameter by itself, মানে ওই নিজে থেকে সে ডায়ামিটারটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, but when the diameter is increased we get the result after this effect, ঠিক আছে? সো এই এফেক্টের পর অ্যাকচুয়ালি আমরা মেজার করি, so এরিয়াটা বেশি থাকে, and that's why there will be a deviation in measurement of the diameter, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে এরকম, ওকে, এটাই হচ্ছে নেকিং এফেক্ট, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? সো এই টপিক অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখান থেকে কোশ্চেন থাকবেই, হয়তো বা কোশ্চেন থাকতে পারে যেটা হচ্ছে যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কেন দরকার হয়, এইখানে বলা আছে কেন দরকার হয় এবং তার অ্যাজাম্পশন গুলা কি কি, এই তিনটা অ্যাজাম্পশন বলা আছে। এরপরে আসতে পারে যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ড্র করো, সো তোমরা এই জিনিসটা ড্র করবা, সো যখন ড্র করবা তারপরে ও বলতে পারে যে এটার মানে হচ্ছে লিমিট গুলা যেটা আছে, মানে হচ্ছে পয়েন্ট গুলা ইন্ডিকেট করার জন্য, সো এই যে পাঁচটা ছয়টা পয়েন্ট আছে, এই ছয়টা পয়েন্ট গুলা ইন্ডিকেট করতে হবে, ঠিক আছে? তারপরেও যদি না আসে, ওই জিনিসটাও যদি না আসে, তাহলে কি আসবে, র্যাপচার স্ট্রেংথ এন্ড অ্যাকচুয়াল র্যাপচার স্ট্রেংথ এর ডিফারেন্সটা কি এবং কেন এই ডিফারেন্সটা হয়। যদি বলা হয় কেন এই ডিফারেন্সটা হয় তাহলে ইফেক্ট নেকিং এর ব্যাপারটা আসবে, যদি তাও না আসে তাহলে আসবে যে নেকিং কি। বোঝা গেছে? মানে এখান থেকে কিছু না কিছু থাকবে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, সো মানে পড়ে বুঝতে হবে, তোমরা যদি একবার বোঝো তাহলে আশা করি এটা মুখস্থ করার কোনো বিষয় না। কারো কোনো কিছু জানার আছে বা কোশ্চেন স্যার আছে? স্যার বলো। নেকিংটা কি আবার একটু বলা যাবে স্যার? হ্যাঁ বলা যাবে। তোমার হচ্ছে নেকিং, আর কারো কোনো সমস্যা, কোনো কিছু জানার আছে? সবগুলা একসাথে কোশ্চেন নিয়ে নিই, তাহলে সবগুলা একসাথে অ্যান্সার দিব। র্যাপচার রেজিস্ট্যান্স আর অ্যাকচুয়াল র্যাপচার রেজিস্ট্যান্সের পার্থক্যটা আরেকবার একটু। ওই পার্থক্যটাই হচ্ছে নেকিং, ঠিক আছে? নেকিং এর জন্য একটা পার্থক্য হয়, ঠিক আছে? স্যার একটা দিলেই হবে? এক না, আমি বলছি এক্সপ্লেইন দ্য ডিফারেন্স, মানে হচ্ছে ডিফারেন্সের কথা যদি বলা হয় তাহলে বলতে হবে যে নেকিং ইফেক্টের জন্য ডিফারেন্স হয়, তখন এই নেকিং ইফেক্টটাকে ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, সো নেকিং এফেক্টটা কি আসলে? সো আমি আবার বলতেছি, যে ধরে নিলাম এটা একটা সিলিন্ডার আছে আমাদের,
তো সিলিন্ডারকে দুই সাইড থেকে ফোর্স দিয়ে আমরা টানতেছি, টানলে সে আস্তে আস্তে বড় হবে, কিন্তু তার ডায়ামিটারটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। ঠিক আছে, তো একটা পর্যায়ে যখন আমরা লোড অনেক বেশি বাড়ায় দিব, তার এখানে ডায়ামিটারটা অনেক বেশি কমে যাবে। ঠিক আছে, তো তার ডায়ামিটার যদি অনেক বেশি কমে যায়, একটা পর্যায়ে যে সে ছিঁড়ে যাবে। কিন্তু আমাদের ডায়ামিটার কিন্তু আগে বেশি ছিল, মানে তার ম্যাটেরিয়ালটাকে বানানোই হয়েছে ওইভাবে তার ডায়ামিটার দিয়ে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে তার একটা রেসিডুয়াল স্ট্রেস, মানে হচ্ছে তার আগের অবস্থানে ফিরে যাওয়ার তার একটা টেন্ডেন্সি, ইনার্শিয়া বা জড়তা যেটা, সেটা থাকবে। দ্যাটস ওয়াই যখন ছিঁড়ে যাবে তার এরিয়াটা হয়তো বা ছোট ছিল, কিন্তু ছিঁড়ে যাওয়ার পরে তার এরিয়াটা কিছুটা বেড়ে যাবে, কারণ হচ্ছে সে আগের অবস্থানে চলে আসতে চাইবে। তো এই যে আগের অবস্থানে চলে আসার যে ইফেক্টটা, এটার জন্য তার এরিয়াটা বেড়ে যাবে। ঠিক আছে, তো ইন কেস এরিয়া যদি বেড়ে যায়, যখন এক্স্যাক্টলি ছিঁড়ে গেছিল তখন তার এরিয়াটা মিনিমাম ছিল। তো এরিয়া যদি মিনিমাম হয়, তার এখানে দেখো, এখানে এই ইকুয়েশনটা দেখো, এরিয়া যদি মিনিমাম হয় কমে যায়, সিগমার ভ্যালুটা বেড়ে যাবে। সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল র্যাপচার স্ট্রেন্থ। আর যদি এরিয়ার ভ্যালুটা যখন বেড়ে গেল নেকিং এর জন্য, তার এই সিগমার ভ্যালুটা কমে যাবে, তার মানে এটা নিচে চলে আসছে। বোঝা গেছে ব্যাপারটা? এটাই নেকিং। আরো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো 114 জন আসছে, আই গেস ম্যাক্সিমাম স্টুডেন্টস আসলে 9:46 বাজে, 48 এর মধ্যে তোমরা যারা অ্যাটেন্ডেন্স দিবা ওগুলো আমি কাউন্ট করবো। এই 47 বেজে গেছে, সো আচ্ছা 9:50 পর্যন্ত এই 3 মিনিটে যেগুলো অ্যাটেন্ডেন্স আসবে চ্যাট বক্সে, ওগুলাই আমি নিব। মানে আমার তো বুঝতে হবে যে কারা অ্যাটেন্ডেন্স আছে। ঠিক আছে, স্যার বলো। 165 আমাকে একটু মেসেজ দিয়েছিল যে আহ, ও হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেছে আর কি। ও প্রথম দিকে ক্লাসে ছিল, তারপরে ডিসকানেক্টেড হয়ে গেছে নেট প্রবলেমের কারণে। আচ্ছা ঠিক আছে, দেখবনি পার্টিসিপেন্টস লিস্টে আছে কিনা। 165। ওকে জি স্যার, 165। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে যে জিনিসটা আমাদের ম্যাটারটা আছে সেটা হচ্ছে আমাদের পয়জনস রেশিও। এটা তো পড়ছো সবাই, পয়জনের অনুপাত। কোনো ম্যাটেরিয়ালকে যদি আমরা টেনসাইল ফোর্স দেই বা কম্প্রেসিভ ফোর্স দেই, তাহলে টেনসাইল দিলে সে বাড়বে, লম্বা হবে, তার ডায়ামিটার কমে যাবে। যদি কম্প্রেসিভ দেই, সে খাটো হবে, ডায়ামিটার বেড়ে যাবে। এটাই হচ্ছে পয়জনস রেশিও। ঠিক আছে, বাংলায় বললাম, ইংরেজি যে জিনিসটা, ম্যাটেরিয়াল সাবজেক্ট টু টেনসাইল, টেনশন, যদি টেনশন দেই, শ্রিঙ্ক ল্যাটারালি। ল্যাটারাল হচ্ছে তার এই যে এইদিকে ডায়ামিটার, ঠিক আছে, এটা হচ্ছে ল্যাটারাল। আর এক্সিয়াল হচ্ছে এইদিকে। ঠিক আছে, সো শ্রিঙ্ক ল্যাটারালি, যদি টেনশন দেই সে এদিকে বড় হবে, কিন্তু ল্যাটারালি সে কমে যাচ্ছে, এদিকে কমে যাবে। সো দোজ সাবজেক্ট টু কম্প্রেশন টেন্স টু ইনক্রিজ ল্যাটারালি, মানে কম্প্রেস করলে সে ল্যাটারালি বেড়ে যাবে। The ratio of lateral and axial strain is called the Poisson ratio. ঠিক আছে, মানে এই যে এদিকে কিছুটা বাড়তেছে কমতেছে, আবার এদিকেও কিছুটা বাড়তেছে কমতেছে, তো এই দুইটার যে রেশিওটা, সেটাই হচ্ছে আমাদের পয়জন, মানে হচ্ছে পয়জন রেশিও। এখানে দেখো আমরা কোঅর্ডিনেটস দেখি, যেটা যে এদিকে হচ্ছে এক্স ডিরেকশন, এদিকে হচ্ছে জেড ডিরেকশন। তো আমরা মিউ দিয়ে অ্যাকচুয়ালি পয়জন বোঝাই। সো এটা হচ্ছে ডাইমেনশনলেস। ডাইমেনশনলেস কেন? উপরেও মিটার, নিচেও মিটার, তো মিটার মিটার কাটা যাবে, তো একটা রেশিও পাবো। সো এটা হচ্ছে মিউ। আর মিউটা হচ্ছে দেখো যে ডেল্টা এক্স হচ্ছে ধরো এইদিকে যে ডিরেকশনটা বাড়বে বা কমবে, আর ডেল্টা জেড হচ্ছে এইদিকে যে ডিরেকশনটা বাড়বে বা কমবে। সো এই দুইটার রেশিওটাই হচ্ছে আমাদের মিউ। এটার সামনে একটা নেগেটিভ সাইন। কেন নেগেটিভ সাইন দিলাম? কারণ হচ্ছে আমাদের যদি লেন্থ বেড়ে যায় তাহলে ডায়ামিটার কমে যাবে, আবার যদি লেন্থ কমে যায় ডায়ামিটার বেড়ে যাবে, মানে একটা আরেকটার কন্ট্রাডিক্টরি, অপোজিট ডিরেকশনে থাকবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই অপোজিট যদি থাকে, সেটাকে আমরা পজিটিভ করার জন্য আমরা এটাকে একটা নেগেটিভ সাইন। তো এটাই ছিল আমাদের পয়জনস রেশিও। শর্ট নোট আসতে পারে পয়জনস পরে, তো আসলে এতটুকু লিখলে হবে। এটা তো তোমাদের পড়াই আছে তাই না? ওকে, সো কারো কোনো কিছু জানার আছে? কারো কোনো কোশ্চেন্স আছে?
কেউ কি আমার কথা শুনতেছো নাকি অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছো? জি না জি স্যার স্যার। জি স্যার আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পড়াশোনা কি মানে কি করতেছো? পড়াশোনায় সময় তো কাটে না এমনিতেও। তো পড়াশোনা না করতেছো কি? জি স্যার। আচ্ছা। স্যার এই যে একটা কার্ভটা স্যার ফার্স্টের দিকে স্যার হুম। স্ট্রেসের দিকে কি হবে, মানে স্যার প্রপোর্শনাল লিমিট পর্যন্ত যে কার্ভটা ওটা কি স্যার 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে সোজা হবে নাকি স্যার স্ট্রেসের দিকে হালকা চলে যাবে স্যার এটা? প্রপোর্শনাল বলতে যে 40 ডিগ্রি এরকম হতে হবে এমন কোনো কিছু না। প্রপোর্শনাল বলতে এই রকম যদি লাইন একটা টানতাম এটাও কিন্তু প্রপোর্শনাল, ঠিক আছে? এইভাবে জি যদি স্যার। একটা টানতাম এটাও প্রপোর্শনাল, ঠিক আছে? কারণ হচ্ছে আচ্ছা। সে যত আমরা এই কোঅর্ডিনেটে যাব ততটুকু পরিমাণে আমরা ওয়াই কোঅর্ডিনেটে যাব, ঠিক আছে? এটাই প্রপোর্শনাল লিমিট, মানে প্রপোর্শনাল। সো আমি কার্ভ এইভাবে না দিয়ে যদি আমি দিতাম এভাবে আসতাম, সমস্যা নেই, ঠিক আছে? মানে হচ্ছে প্রপোর্শনালটা হচ্ছে যে এইদিকে এইটুকু ভ্যালু কি আমার অ্যাকচুয়ালি এইটুকু ভ্যালু হচ্ছে স্ট্রেইনের ভ্যালুটা, আর এইটুকু ভ্যালু হচ্ছে আমার মেইন স্ট্রেসের ভ্যালুটা, ঠিক আছে? তো এটা যত বাড়বে বলা চলে যে এইটাও সেই অনুপাতে বাড়বে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এই proportional limit। আর এই যে এইখানে যে একটা স্লোপ পাওয়া যাবে, এই স্লোপটা হচ্ছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি, ঠিক ইলাস্টিসিটি। আছে? জি স্যার। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, পড়াশোনা কি কেমন লাগতেছে? বেশি কি ফাস্ট পড়াচ্ছে নাকি বেশি স্লো পড়াচ্ছে সেটা বলো। স্যার স্যার অনেক সুন্দরভাবে পড়াচ্ছেন স্যার। আর আপনার সবচেয়ে ভালো পড়াইছেন স্যার। স্যার অনেক গুছানো স্যার, মানে স্যার লেকচার ম্যাটেরিয়ালস গুলো অনেক গুছিয়ে দিচ্ছেন তো স্যার, আবার সবকিছু আগের দিন, যার কারণে স্যার আমরা করে আসতে পারতেছি, উম, পড়ে আসতে না, পারতেছি, আপনি স্যার বুঝে দিচ্ছেন। লেকচার গুলা গুছাইতে যে আমার মোটামুটি প্রায় একটা লেকচারের পেছনে 1.5-2 ঘন্টা টাইম দেওয়া লাগে। কারণ হচ্ছে অনেকগুলা বই পড়তে হয়। তো যাই হোক, এটা আমার জন্য ভালো, মানে আমারও পড়া হচ্ছে, ঠিক স্যার আছে? যদি স্যার স্যার আপনার স্ক্রিনশট জন্য মারি ভালো, দিতেন কি একটা সমস্যা আমার হইতো জন্য স্যার? বুঝি না, রোল 27 স্যার সি একটা আমি নামটা স্যার যদি স্যার স্ক্রিনশট মারি দিন তাহলে স্যার আমাদের কি একটা সমস্যা হইতো স্যার, মানে অনেক স্ক্রিনশট সমস্যা আমি তো হইতো। না, স্ক্রিনশট তো তাহলে তো আমি তোমার বলতে পারি যে ডাইরেক্ট বইয়ের পিডিএফ তো আমি পড়াই দিতে পারি। স্ক্রিনশট দেওয়ার কি দরকার? জি স্যার। অন্যান্য স্যার স্যার স্ক্রিনশট মারি দে, কিন্তু স্যার এই লেভেল স্যার করে দেয় না স্যার, এটা বলছিলাম গায়ে নেই নেই স্যার। এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, কি মাইরা দেয়, স্ক্রিনশট করে দেয়, এগুলো কি বলতেছে? ওকে, যাই হোক, তো যদি কারো কোনো মানে হচ্ছে কোনো প্রবলেম হয় তাহলে আমার মনে হয় যে ওটা আসলে ওই টিচারের সাথে রেসপেক্টিভ টিচারের সাথে বলা উচিত, ঠিক আছে? ইভেন আমার কাছেও অন্য টিচারের কথা যে বলবো সেটাও আসলে বলা উচিত না। অ্যাকচুয়ালি আমার যদি প্রবলেম হয় তোমাদের উচিত হবে আমার সাথে ডিসকাস করা, ঠিক আছে? তো আমি মনে করি এটা মানে সব জায়গায়, শুধুমাত্র স্টুডেন্ট লাইফে না, এটা মানে প্রফেশনালিজমের মধ্যে পড়ে আসলে। সব ক্ষেত্রে এরকমটা হওয়া উচিত যে লাইক যার সাথে অ্যাকচুয়ালি প্রবলেমটা তার সাথেই শেয়ার করাটা। দ্যাটস ওয়াই আমি আসলে জিজ্ঞেস করতেছিলাম যে অ্যাকচুয়ালি আমার পড়া নিয়ে কোনো সমস্যা আছে কিনা। কারণ যদি না বলি তাহলে হয়তো বা তোমরা বলবো না আমাকে। দ্যাটস ওয়াই আমি খুব ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করি, সবসময় জিজ্ঞেস করি যে কোনো প্রবলেম আছে কিনা। সো আই গেস তোমাদের ওইটা ওইভাবেই বলা উচিত, কারণ অনলাইনে ক্লাস নিতেছি, এমনিতেই হ্যাফাজার্ড, এমনিতেই কি একটা অবস্থা, মানে পুরা। তো সমস্যা হতেই পারে। বই তো বাজি। বেটার তোমরা সেই জিনিসটা শেয়ার করো। তন্ময় কিছু বলতেছো? স্যার কালকে একটা নিউজ দেখলাম,